আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ভোরের দিকে নামাজ পড়ার জন্য উঠেছি। দুজন মিলে একসাথে নামাজও পড়েছি। আমি খুব একটা কথা বলছি না। তিশা কিছু বললে শুধু সেটার উত্তর দিচ্ছি। এটা দেখে তিশা কি ভাবছে আমি জানি না। নামাজ পড়ে মাত্র খাটে বসেছি। হঠাৎ তিশা আমার পায়ে লুটিয়ে পড়ে বলে, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে সন্দেহ করে বড্ড ভুল করে ফেলেছি। এমন আর কোনোদিনও বলবো না, কথা দিচ্ছি। আমি বিস্ফারিত চোখে তাকিয়ে আছি। মেয়েটা করছে কি? সত্যি পাগল নাকি? সামান্য একটা ব্যাপার নিয়ে পায়ে ধরতে হয়? সত্যি বলতে আমি হঠাৎ ওর আচরণে অবাক হয়েছি। আমি তিশাকে উঠিয়ে আমার পাশে বসাই। তারপর বলি, এভাবে ক্ষমা চাইতে নেই। আমি কিছু মনে করিনি। আজ তোমার পরীক্ষা, কোনো বিষয় নিয়ে টেনশন করো না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। এই বলে ওর চোখের পানি মুছে দিলাম। তিশা বলে, তুমি আমাকে মাফ করেছো তো? আমি হেসে বললাম, হ্যাঁ, মাফ করে দিয়েছি। তারপর তিশা কলেজে যাওয়ার জন্য রেডি হতে থাকে। আমি বসে বসে ভাবছি, মেয়েটা আজ মন খারাপ করেছে, প্রচণ্ড আকারে। মন খারাপ হবারই কথা। এতদিন যত খারাপ ব্যবহার করেছি, কিন্তু এখন যে কি করি। আর মাত্র 2টা পরীক্ষা আছে ওর, তারপরেই তো বলে দেব, সমস্যা নেই। আর রাইসাকে নিয়ে ও একটু হতাশায় ভুগছে। কি যে করব জানি না। ধুর, একটু বই নিয়ে বসি। না, আগে ডায়েরিটা খুঁজতে হবে। কোথায় যে রেখেছে, এই তো পেয়েছে। কিন্তু শুধু 1 পেজে লিখেছে কেন? তাও আবার লিখেছে, তোমার সাথে কোনো কথা নেই, তুমি ভালো না। আমাকে রেখে রাইসার সাথে কথা বলো। আমাকে দেওয়ার মতো কোনো টাইম তোমার থাকে না। আমি চলেই যাব, আর থাকবো না। ইস, মেয়েটা কত কত অভিমান করে। যাই হোক, তিশার দেওয়া বইগুলো একটু পড়ি। আর মাত্র 2 দিন। তারপরে আমার রানীকে নিয়ে আসবো আমার মনের ঘরে। বিছানায় গিয়ে বইটা খুললাম। একটু পর আবার পাগলিটাকে দেখতে যাব, কি করে। উফ, কবে যে বলবো ভালোবাসি তিশা। বই খুলে একটা হাদিস পেলাম। প্রত্যেক স্বামীর দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণ করা। স্ত্রীর জন্য পর্যাপ্ত খাদ্য, আরামদায়ক বাসস্থান, উপযুক্ত পোশাক এবং অন্যের সুযোগ সুবিধা ব্যবস্থা করা। সর্বোপরি একজন স্বামীর দায়িত্ব হল স্ত্রীর দৈনন্দিন চাহিদা পূরণ করা। হাকিম ইবনু আবিহা আল কোরাইশ হতে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহর রাসূল, আমাদের কারোর উপর তার স্ত্রীর কি হক রয়েছে? তিনি বলেন, তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে। তুমি পোশাক পরিধান করলে তাকেও পোশাক দেবে। তার মুখমণ্ডলে মারবে না, তাকে গালাগালি করবে না, এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে। আবু দাউদ 2142। বাহ, কি সুন্দর হাদিস। মানুষের সামাজিক চাহিদার পাশাপাশি রয়েছে জৈবিক চাহিদা। অপরদিকে বিবাহ হলো ওই জৈবিক চাহিদার পূরণের হালাল মাধ্যম। তাই স্বামীর অন্যতম দায়িত্ব হলো স্ত্রীর যৌন চাহিদা পূরণ করা। পবিত্র কোরআনে এসেছে, তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য শস্যক্ষেত। তোমরা যেভাবে ইচ্ছে তাদের ব্যবহার করো। আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। বাকারা 223। আমি বই বন্ধ করে মনে মনে তিশাকে নিয়ে ভাবছি। তারপর অফিসে চলে গেলাম। সন্ধ্যায় এসে তিশাকে দেখলাম না, যত সম্ভব পড়ছে। তিশা যে এমনভাবে রাগ করেছে, এখন যে কি করব। যাই, একটু দেখে আসি। রুম থেকে বের হয়ে গেলাম। তিশার রুমে গিয়ে দেখি পড়ছে। আমার উপস্থিতির বেশিরভাগ সময় বুঝতে পারে না। তাই আমি নিজেই কথা বলি মাঝে মাঝে। আমি বললাম, এই তিশা। তিশা বলে, জি। আমি বললাম, কি করছো? তিশা বলে, পড়ছে। আমি বললাম, আর কত টাইম লাগবে? তিশা বলে, আজকে অনেক কিছু বাদ আছে, রাত 2টো বাজবে। আমি অবাক হয়ে বললাম, এত রাত? তিশা বলে, জি। আমি বললাম, ছাদে যাবে? তিশা বলে, তাই, চলো যাই, কি মজা। আমি বললাম, চলো। আমি আর তিশা ছাদে আসলাম। গোলাপ গাছগুলোতে ফুল ফোটা শুরু করে দিয়েছে। ভালোই লাগছে দেখতে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সেদিন রাতের কথা মনে পড়ে গেল। তিশা গোলাপ দিয়ে প্রপোজ করার কথা বলেছিল। আমি বললাম, এই পাগলি, দেখো গোলাপ ফুটেছে। তিশা মুখ কালো করে বলে, তাই তো দেখছি। আমি বললাম, কি, কিছু বলবে না? তিশা বলে, কি বলবো? আমি বললাম, না, কিছু না। কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম। তিশা আবার পড়তে বসলো। পরের দিন কলেজে যায় তিশা। আজ তার শেষ পরীক্ষা। পরীক্ষা ভালোই হয়, আলহামদুলিল্লাহ। সবগুলো পরীক্ষা ভালোভাবে দিয়েছে। মাঠে রাইসা আর তিশা দুজন একসাথে বসে আছে। তিশার খুব ইচ্ছে করছে রাইসাকে জিজ্ঞেস করতে মুরাদ ওর সাথে কিসের কথা বলে, কিন্তু সরাসরি বলতে পারছে না। তাই বসে উসখুস করছে। রাইসা বলে, কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে, কোনো সমস্যা? তিশা বলে, একটা কথা জিজ্ঞেস করার ছিল, তুই যদি কিছু মনে না করিস। রাইসা বলে, আরে আমি কিছু মনে করব না। তিশা বলে, মুরাদ তোর সাথে কিসের এত কথা বলে? রাইসা ভুরু কুচকে বলে, ব্যাপার কি বলতো? তুই কি কিছু সন্দেহ করছিস নাকি আমাদেরকে নিয়ে? তিশা রাইসার কথা শুনে একটু ঘাবড়ে যায়। তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে বলে, না, মানে তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করছি আর কি। রাইসা বলে, তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস। তিশা বলে, তোকে সব বলবো, আগে তুই বল মুরাদ তোর সাথে কিসের কথা বলে। রাইসা বলে, তেমন কিছু না, সে জানতে চাচ্ছে তুই কি পছন্দ করিস, কি খেতে ভালোবাসিস, তোর কোন কালার পছন্দ, তুই ঘুরতে ভালোবাসিস কিনা, আরও নানান বিষয়।
এবার তুই বলতো তুই কোনো কাণ্ড করে বসিসনি তো? তিশা মাটির দিকে তাকিয়ে বড় করে একটা দিক নিঃশ্বাস ফেলে। মনে মনে ভাবে, আমি কি করলাম? না জেনে না বুঝে দুজনকে নিয়ে সন্দেহ করলাম। এত বড় ভুল আমি করতে পারলাম? তিশা মাটির দিকে তাকিয়ে চুপ করে আছে দেখে রাইসা বলে, কি রে অমন মাটির দিকে তাকিয়ে কি ভাবছিস? তিশা রাইসার হাত ধরে বলে, অনেক বড় ভুল করে ফেলেছি। এবার আমাকে বলা সব কথা রাইসাকে খুলে বলে। সব শুনে রাইসা বলে, আর যাই বলিস, মুরাদকে ডিভোর্স দেওয়ার কথা বলা ঠিক হয়নি। তিশা বলে, এখন বুঝতে পারছি রে। তুই আগে বললি না কেন যে এই বিষয়ে কথা বলে ও? রাইসা বলে, ও বলতে নিষেধ করেছে তাই। তিশা বলে, সরি রে, কুধারণা করা কবিরা গুনাহ, ভুলেই গিয়েছিলাম। রাইসা বলে, আমি কিছু মনে করিনি। আমি জানি তুই মুরাদকে খুব ভালোবাসিস, তাই ওর পাশে কাউকে দেখলে এমনটা মনে হওয়ারই কথা। এসব বাদ দে, আজ মুরাদ আসতে লেট করছে কেন? তিশা বলে, জানি না রে, পথে কোনো সমস্যা হলো কিনা বুঝতেও পারছি না। রাইসা বলে, ওই তো চলে এসেছে। আর শোন, তুই খুব দ্রুত একটা খুশির খবর পাবি। তিশা অবাক হয়ে বলে, মানে? রাইসা বলে, মানে পরে বুঝবি, শুধু আর কালকের দিনটা অপেক্ষা কর। তিশা বলে, কি বলবি তো? রাইসা মনে মনে বলে, সব বললেও এটা বলবো না যে কাল মুরাদ তোকে মেনে নেবে। রাইসা বলে, সারপ্রাইজ, আমি এখন যাই। তিশা বলে, কিসের সারপ্রাইজ, বলবি তো আগে। রাইসা বলে, বলা যাবে না, আমি গেলাম। এই বলে রাইসা চলে গেল। তিশা তাকিয়ে আছে রাইসা চলে যাওয়ার দিকে। আমি ওর সামনে গিয়ে বললাম, এই যে ম্যাডাম, আসসালামু আলাইকুম। তিশা রাইসার দিকে এক নজরে তাকিয়েছিল, আমার কথা বেমালুম ভুলে গেছে। হঠাৎ আমার কথায় সম্বিত ফিরে, তারপর আমার দিকে তাকিয়ে বলে, ওয়ালাইকুম সালাম। তোমার আসতে আজ এত দেরি হলো যে? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? আমি বললাম, না, অফিস থেকে বের হতে একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি। আমার সাথে কথা বলতে বলতে তিশা উঠে দাঁড়ালো। তিশা বলে, সরি বলছো কেন? এমনটা হতেই পারে। আমি বললাম, আজ রাইসা তাড়াতাড়ি চলে গেল মনে হয়, মেয়েটার সাথে কথাই বলতে পারলাম না। তিশা বলে, কেন বলো তো, কিসের কথা ওর সাথে? আমি বললাম, ছিল কিছু কথা, বাদ দাও, এখন বলো কি খাবে? সময় তো কম হলো না, নিশ্চয় খিদে পেয়েছে। তিশা বলে, হ্যাঁ, খুব খিদে পেয়েছে, চলো ফুচকা খাই। আমি মনে মনে ভাবছি, রাইসার কথা শুনে আজ কোনো রিয়েক্ট করলো না কেন? রাইসা কি ওকে সব বলে দিয়েছে? বলে দিলে তো আমার সারপ্রাইজ চপাট হয়ে যাবে। তিশা বলে, এই তুমি আনমনে হয়ে কি ভাবছো বলো তো? আমি বললাম, কিছু না, চলো ফুচকা খাই গিয়ে। তারপর দুজন ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম। বিকেলবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ মা জোরে ডাকলো। কি যে হলো বুঝলাম না। আব্বুও ডাকছে। রুম থেকে বের হয়ে দেখি তিশার মাথায় সবাই পানি দিচ্ছে। এ মা, কি হলো ওর আবার? কাজের বুয়া হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছে। দ্রুত কাছে গেলাম, দেখি মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। কিছু সময় পরেই জ্ঞান ফিরল। রুমে নিয়ে এসে শুয়ে রাখতে বলল সবাই, আর আমাকে খেয়াল রাখতে বলেছে। আমি তিশাকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিলাম। আমি ওর মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে বললাম, কি হয়েছে তোমার? এমন অজ্ঞান হলে কেন? তিশা বলে, জানি না, খাওয়ার পর বমি হলো, আর তারপর মাথাটা ঘুরে গেল। কি হয়েছে বুঝতে পারছি না, তবে কিছুই ভালো লাগছে না। আমি রাগের সাথে বললাম, ঠিকমতো খাও না তো, তাই এমন হয়েছে। তিশা বলে, রাগ করছো কেন? আমি তো খাই ঠিকমতো। আমি ধমকের সুরে বললাম, তাই নাকি? খুব খাও বুঝি, তাহলে ওইটা তো কম কেন? তিশা বলে, আরে রাগ করো না, জানো হজরত আয়েশা অনেক হালকা পাতলা গড়নের ছিল, এই জন্য রাসূলুল্লাহ মাঝে মাঝে তাকে কোলে করে ঘোরাতো, তাই আমিও ভেবেছিলাম। এই বলে আর কিছু বলল না। আমি বললাম, আরে কি শখ রে, ঠিক আছে চলো তোমাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াই, যদি মহারানীর শখ মেটে। আমি হেসে বললাম। তিশা আমার কথা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। সেদিন রাতে আর ছাদে ঘোরা হলো না। মেয়েটা অসুস্থ, পরীক্ষার চাপে হয়তো শরীরটা খারাপ হয়েছে। তিশার পরীক্ষা শেষ, তবে আজ একটু লাইব্রেরিতে যাবে কিছু বই আনতে, সকালে বাবার সাথে যাবে আমাকে বলেছিল, কিন্তু আমি যেতে পারছি না, অফিসে জরুরি কাজ আছে, তাই অফিসের কাজ শেষ করে একটু কেনাকাটাও করতে হবে। তাই সকাল সকাল অফিসে চলে গেছি। অফিসে গিয়ে সব কাজ কমপ্লিট করে দুপুরের দিকে বেরিয়ে গেলাম তিশার জন্য মার্কেটিং করব বলে। রাইসার কাছ থেকে তিশার পছন্দের সবকিছুর নাম জানা হয়ে গেছে, এখন শুধু কিনে উপহার দেওয়ার পালা। এসব দিলে পাগলিটা কত খুশি হবে, উফ, ভাবতেও ভালো লাগছে। অনেক কিছু কিনেছি, চুড়ি, পায়ের তোড়া, কানের দুল, আরও কত কিছু। একটা শাড়িও নিলাম। আর গাছের গোলাপ তো আছেই। বিকেলে তিশা পড়ার রুমেই বেশি থাকে, আমার রুমে রাত ছাড়া আসে না, তাই শপিং করা জিনিসগুলো নিয়ে সব রুমের আলমারিতে রেখে দেব। খুব ভালো লাগছে, আজ মনের মানুষের সাথে মিল হবে, তিশা আমাকে নিজের করে পাবে। এসব ভাবতে ভাবতে সবগুলো শপিং করে নিলাম। তারপর একসময় বাড়িতে চলে আসলাম। বারবার কলিং বেল প্রেস করছি, কিন্তু কেউ দরজা খুলছে না। কি একটা বিপদ, তিশা আসলেও তো ভালো হতো। ধুর, কেউ আসছে না। পকেট থেকে অনেক খুঁজে চাবি বের করলাম, দরজা নিজে খুলে ঢোকা লাগবে দেখছি। এমন সময় দরজা খুলে গেল। আহা, বাড়িতে চলে এসেছি, শুধু রাত হওয়ার অপেক্ষা। ছাদে গিয়ে অনেকগুলো গোলাপ এনে রেখেছি, একটু ঘুমিয়ে নিতে হবে, কারণ আজ সারা রাত তিশাকে বুকের মাঝে রেখে আমার মনের কথাগুলো বলবো, আদর করব। উফ, ভাবতে শরীর কিরকম শিহরণ খেলে যাচ্ছে। মেয়েটাকে আর ডাকলাম না, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মাগরিবের আজান শুনে উঠে পড়লাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফিরে আসলাম। দেখছি তিশার আবার মন খারাপ। পাগলিটা আর কত সময়ই বা মন খারাপ করে থাকবে।
আর তো কিছুটা সময়, তারপরেই বলে দেব। এইসব ভেবে মুচকে হাসলাম। আমি রুমে বসে আছি। কত সময় ধরে একা একা বসে আছে আমি নিজেও জানি না, কিন্তু তিশার কোনো খোঁজই নেই। শরীর মনে হয় ক্লান্ত, তাই হয়তো ঘুমাচ্ছে। না, যাই একটু ডেকে নিয়ে আসি। আমি উঠে ওর পড়ার রুমে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে ডাকলাম, তিশা, এই তিশা। তিশা বলে, জি। আমি বললাম, কই তুমি? তিশা বলে, বেলকনিতে। আমি বললাম, ও, কি করছো একা একা? তিশা বলে, তেমন কিছু নাই, একটু বাতাস খেতে আসলাম। আমি বললাম, তাই? বাতাসও খাওয়া যায়? তিশা বলে, এই তো যায়। আমি বললাম, মন খারাপ কেন? তিশা বলে, ভাবছি। আমি বললাম, কি ভাবছো? তিশা বলে, উম্মে সালমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের যে কেউ মারা যাবে অমতা অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। এটা কিছু সময় আগে পড়লাম, পড়েই মন খারাপ, কারণ তুমি আমার উপর সন্তুষ্ট না। যদি কখনো মারা যাই। আমি বললাম, ও আচ্ছা, এইটা পড়েছ আর এইটা পড়নি? আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন নারী সবচেয়ে উত্তম? জবাবে তিনি বলেন, ওই নারীই উত্তম যে নারী তার স্বামীকে আনন্দ দেয় যখন সে তার দিকে তাকায়, তার আনুগত্য করে যখন সে নির্দেশ দেয়, এবং তার নিজের ও সম্পদের ব্যাপারে সে যা অপছন্দ করে তার বিরুদ্ধাচরণ করে না। ইমাম নাসাই হাদিসখানা বর্ণনা করেন। তিশা বলে, পড়েছি। আমি বললাম, তুমি তো আমার অনুগত করো, আমাকে খুশি রাখো, রাগ করলেও কথা বলো, তাহলে তুমি অবশ্যই উত্তম স্ত্রী। তিশা চুপ করে আছে। আমি বললাম, চলো ছাদে যাই। তিশা বলে, সত্যি? আমি বললাম, সত্যি, চলো। ছাদে যাওয়ার পর আমি বললাম, তিশা দেখো, তোমার লাগানো গাছে কত গোলাপ ফুটেছে। তিশা বলে, ফুটলেই পার কি, প্রপোজ তো পেলাম না, মন খারাপ করে বলে। আমি তো এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম, আমার পাগলিটার মনে আছে কিনা। আমি বললাম, প্রপোজ চাই? তিশা বলে, না। আমি বললাম, কেন? তিশা বলে, চাইলেই কি আর সব পাওয়া যায়? আমি তো কারোর মনের মতো হয়ে উঠতে পারিনি। আমি বললাম, রুমে চলো, সারপ্রাইজ আছে। তিশা বলে, কিসের সারপ্রাইজ? আমি বললাম, বললি কি আর সারপ্রাইজ থাকে? তিশা বলে, রাইসাও বলেছিল। আমি বললাম, তাই নাকি? চলো নিচে। হাত ধরে আমি আর তিশা নিচে আসি। ভালোই লাগছে, আজকে স্বপ্নের রানীকে নিজের করে পাবো। নিজের রুমে চলে এসেছি, কিন্তু ভাগ্য সহায় ছিল না। হঠাৎ কারেন্ট চলে গেল। তিশা বলে, যা, কারেন্ট চলে গেল, এবার সারপ্রাইজ পাবো কি করে? আমি বললাম, তাই তো, এখন কি হবে? তিশা বলে, আমি মোমবাতি নিয়ে আসি, তুমি সারপ্রাইজ নিয়ে আসো, আমি ওদের আগ্রহে বসে আছি। আমি বললাম, ওরে পাগলি, সারপ্রাইজ নেওয়ার এত লোভ? তিশা বলে, লোভ থাকা ভালো। আমি তো আর অন্য কারোর জিনিসে লোভ করছি না, আমার জিনিসেই লোভ করছি। আমি বললাম, তাই বুঝি? তাহলে তো জান পাখি কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে অন্ধকারে সারপ্রাইজ দেওয়া যাবে না। তার চেয়ে বরং একটা কাজ করি, আমরা বরং ছাদে গিয়ে বসি, কারেন্ট আসলে না হয় তোমাকে সারপ্রাইজ দেব। তিশা বলে, ঠিক আছে, তবে সারপ্রাইজটা কি বলো না প্লিজ। নিশ্চয় পরীক্ষা শেষ হওয়ার কারণে কোনো গিফট দেবে। আমি বললাম, না, তার চেয়েও বড় কিছু, যা তুমি কল্পনাও করতে পারবে না। আর কথা বাড়িও না, চলো ছাদে। তিশা ভাবছে, কি এমন সারপ্রাইজ দেবে আজ আমাকে, যেটা বলতে চাইছে না। পরে দেখা যাবে কি এমন সারপ্রাইজ। আমি ভাবছি, মেয়েটা কত আগ্রহ নিয়ে বসে আছে সারপ্রাইজ পাওয়ার জন্য। লোডশেডিং এখনই হতে হলো। ধুর, রোমান্টিক মুহূর্তটাও বোঝে না এই কারেন্ট। দুজন পাশাপাশি বসে এসব ভাবছি। তিশা বলে, চুপ করে কি ভাবছো তুমি? আমি বললাম, তেমন কিছু না। এরই মধ্যে মা ডাক দিল রাতের খাবার খাওয়ার জন্য। আমি আর তিশা গেলাম। তারপর সবাই একসাথে বসে খেয়ে নিলাম। বাবা মা চলে গেল ঘুমোতে। বসে থেকে কি করবে, কারেন্ট নেই। আমি আর তিশা আবার ছাদে চলে এলাম। দুজন বসে গল্প করছি। প্রায় 11টার দিকে কারেন্ট আসে। তিশা খুশিতে লাফিয়ে উঠে বলে, কারেন্ট চলে এসেছে, আমার জন্য কি সারপ্রাইজ রেখেছো, এবার সেটা দাও। আমার কিন্তু আর তর্স হয়েছে না। আমি বললাম, চলো নিচে। তারপর দুজন রুমে চলে এলাম। তিশা বলে, কই সারপ্রাইজ? বুঝতে পারছি মেয়েটা খুব এক্সাইটেড হয়ে আছে। পাগলিটা যেন ধৈর্য ধরতে পারছে না। আমি বললাম, সারপ্রাইজ পেতে হলে চোখ বন্ধ করে দাঁড়াতে হবে, চোখ খোলা কিন্তু একদম চলবে না। প্রমিস করো চোখ খুলবে না। তিশা বলে, কথা দিচ্ছি চোখ খুলবো না, তাড়াতাড়ি দাও। এই বলে চোখ বন্ধ করে নাই। আমি বললাম, বলে দিচ্ছি কিন্তু চোখ একদম খুলবে না। তিশা বলে, ঠিক আছে, আমি খুলবো না তো চোখ। আমি আলমারি খুলে প্রথমে এক গোছা গোলাপ ফুল বের করলাম। তারপর তিশার সামনে হাঁটু গেড়ে বসে ফুলগুলো ওর সামনে ধরে বললাম, আমি তোমাকে ভালোবাসি তিশা, বড্ড ভালোবাসি। এই বলে মাথা নিচু করে নিলাম। এই কথা শুনে তিশা চোখ খোলে, আর আমাকে ওই অবস্থায় দেখে ধপাস করে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে। আমি কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে। আমি ফুলগুলো খাটে রেখে ওর কাছে গিয়ে বসলাম। আমি বললাম, তিশা, আমার কি কোথাও ভুল হয়েছে? তুমি কাঁদছো কেন? প্লিজ এভাবে কেঁদো না, বলো কি হয়েছে। মেয়েটা কোনো উত্তরে দিতে পারছে না, ফুফিয়ে ফুফিয়ে কেঁদে যাচ্ছে। আমি আর পারলাম না নিজেকে ধরে রাখতে। তিশাকে বুকে জড়িয়ে নিলাম। আমার বুকে মাথা রাখার সাথে সাথে মেয়েটা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আরো চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। আমি কিছুই আন্দাজ করতে পারছি না। অনেকক্ষণ কাঁদার পর একটু শান্ত হলো। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, কেন কাঁদছো? তিশা বলে, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে প্রপোজ করেছো, তাও আমার বলা কথা মতো। সত্যি কি আমি তোমার যোগ্য হতে পেরেছি, নাকি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি?
আমি বললাম কোনো কিছুই স্বপ্ন না, যা হচ্ছে সব বাস্তবে হচ্ছে। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। এখন চোখের পানি মোছো। আমার সারপ্রাইজ তো এখনো দেওয়া শেষ হয়নি। তিশা বলে, তুমি এখন যে সারপ্রাইজ আমাকে দিয়েছো সেটা আমার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ সারপ্রাইজ। এর চেয়ে আর ভালো সারপ্রাইজ হয় না। আমি বললাম, আমি কি এমন সারপ্রাইজ দিতে পারলাম? তার আগেই তো তুমি কেঁদে সব বরবাদ করে দিয়েছো। তিশা বলে, রাগ করেছো? আমি বললাম, রাগ করিনি, অভিমান করেছি। তিশা কানে ধরে বলে, সরি, তোমার মুখে ভালোবাসার কথা শুনে সত্যি আমি ইমোশনাল হয়ে পড়েছি। ঠিক আছে, আমি আবার চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি। তোমার যা মন চায় তাই করো। আমি বললাম, কথা ছিল একবার প্রপোজ করার, এখন দেখছি দুইবার করতে হবে আমাকে। তিশা বলে, তা তো করতেই হবে। দেখতে হবে না আমি কার জান পাখি? আমি বললাম, তা তো বটেই। তবে একটা কথা মনে রেখো, ডাবল প্রপোজ করলে তাহলে কিন্তু ডাবল ভালোবাসা নেব, তখন কিন্তু না করতে পারবে না। তিশা বলে, তখন এটা তখন দেখা যাবে। আমি চোখ বন্ধ করলাম। এই বলে তিশা চোখ বন্ধ করে। আমি আবার ওকে প্রপোজ করি। তিশা চোখ খুলে আমার হাত থেকে ফুলগুলো নিয়ে বলে, আমিও তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি বললাম, আরেকটা সারপ্রাইজ আছে। তিশা বলে, তোমাকে পেয়েছি, আমার আর কিছু চাই না। আমি বললাম, তা বললে কি আর হবে? আমার পাগলিটার জন্য আমি অন্য একটা সারপ্রাইজ রেখেছি। এই বলে আমি ওকে ছেড়ে দিলাম। তারপর আলমারি থেকে গিফট বক্স বের করে ওর হাতে দিলাম। তিশা বলে, এখানে কি আছে? আমি বললাম, খুলে দেখো। তিশা বক্স খুলে তো অবাক। সে বলে, এত কিছু আমার জন্য? আমি বললাম, জি মহারানী, এগুলো সব তোমার। পছন্দ হয়েছে? তিশা একগাল হাসি দিয়ে বলে, অনেক অনেক পছন্দ হয়েছে। আমি বললাম, শাড়িটা কেমন হয়েছে? এই প্রথম কিনেছি, কিন্তু জানি না তোমার পছন্দ হবে কি না। তিশা বলে, শাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমি বললাম, তাহলে আর দেরি কেন? এই শাড়িটা পরে আসো। আরেকটা কথা, তোমার চুলগুলো না খোলা রেখো। তিশা বলে, কেন? আমি বললাম, আমি যে তোমার সাথে সাথে তোমার চুলের প্রেমে পড়েছি। তোমার চুলের মিষ্টি গন্ধটা আমাকে পাগল করে দেয়। তোমাকে অনেক কথা বলার আছে, তুমি তাড়াতাড়ি যাও তো, রেডি হয়ে আসো। তিশা হেসে বলে, ঠিক আছে। কিছুক্ষণ পর তিশা রেডি হয়ে আসে। সত্যি বলতে চোখ সরাতে পারছি না, এত সুন্দর করে সেজেছে। তিশা যে কালো সেটা চোখেই পড়ছে না। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। তিশা বলে, অমন করে কি দেখছো? আমার লজ্জা করে না? আমি বললাম, বিশ্বাস করবে না তিশা, তোমাকে আজ কতটা সুন্দর লাগছে। তিশা বলে, মজা করছো আমার সাথে? আমি বললাম, বলেছিলাম না তুমি বিশ্বাস করবে না। ওখানে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো। তিশা আমার কাছে এসে দাঁড়ায়। আমি ওর গলা জড়িয়ে আমার কাছে টানি। তিশা বলে, কি করছো? আমি বললাম, কি আর করব, যা মন চাইবে আজ তাই করব। তিশা বলে, মানে? আমি বললাম, মানে আজ আমার বউটাকে অনেক ভালোবাসবো। এই বলে ওর পিছন থেকে ওকে জড়িয়ে ধরে বলি, তোমাকে আজ কিছু কথা বলি, রাগ করবে না তো? তিশা বলে, রাগ করব না, তোমার আজকে যা মন চায় তুমি তাই বলো। আমি বললাম, তুমি জানো তোমাকে আমি অনেক আদর করেছি? তিশা বলে, কি? কখন, কিভাবে? আমি বললাম, কখন আবার? রাতে। তিশা বলে, রাতে কি করেছো তুমি সেটা তো বলবে। আমি বললাম, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু বলতে পারছিলাম না, তাই রাতে চুপি চুপি তোমাকে বুকে জড়িয়ে নিতাম, কিস করতাম। আর তুমি? তিশা বলে, থামলে কেন, বলো আমি কি? আমি বললাম, তুমি একটুও টের পেতে না। তুমি বলো আমার ঘুম ভারী। তোমাকে যখন আদর করতাম তখন বুঝতে পারতাম আমার থেকেও তোমার ঘুম অনেক ভারী। আমার কথা শুনে তিশা খুব লজ্জা পেল। আমি বললাম, মনে আছে মামার বাড়ির ভূত দেখে ভয় পেয়েছিলে? তখন তো আমি প্রতি রাতেই তোমাকে আদর করেছি। তিশা বলে, তুমি খুব পাজি, খুব দুষ্ট। চুপি চুপি আমাকে ভালোবেসে গেছো, রাতে আদর করেছো, আর আমি কিছু টেরই পেলাম না। আমি বললাম, তাতে কি হয়েছে? আজ সুদে আসলে সব পূরণ করে দেব, চলো, দেরি কিসের আর? এই বলে তিশাকে কোলে করে বিছানায় শুয়ে দিলাম। তারপর তিশার বুকে মাথা রেখে শুয়ে পড়ি। তিশা আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। তিশা আমার মাথায় কিস করে, আমার কপালে কিস করে। আমি ওর ঠোঁট নিজের ঠোঁটের সাথে চেপে ধরি। একে অপরের মাঝে ধীরে ধীরে হারিয়ে যাই। আজ দুটি মন মিলিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে দুটি দেহ মিলিত হয়ে একাকার হবে। ভালোবাসা মনে হয় একেই বলে। পবিত্র ভালোবাসা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। আমি তিশাকে পরম তৃপ্তিতে আদর করতে থাকি। মানুষের গায়ে রং দিয়ে কিছু হয় না। রূপ যৌবন এগুলো হচ্ছে ক্ষণিকের। জীবন সঙ্গী হিসেবে মনের মতো মানুষের প্রয়োজন। সে দেখতে কালো হোক বা সুন্দর হোক, যে যেরকম তাকে সেভাবে বরণ করে নেওয়া উচিত। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।